আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নাইজেল ওরবার্টনের বই আ লিটল হিস্ট্রি অফ ফিলসফি। বইটি অনুবাদ করেছেন কাজী মাহবুব হাসান। বইটির আজ তৃতীয় পর্ব। অধ্যায় ৭, বাগানের পথ, এপিকিউরাস। আপনার নিজের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানটি কল্পনা করুন। কেমন হবে সেটি? কে কে থাকবে সেখানে? কি বলবে তারা? আপনি যা কল্পনা করছেন তা অবশ্যই আপনার নিজের দৃষ্টিভঙ্গি থেকে, যেন আপনি এখনও সেখানে উপস্থিত আর কোনো একটা বিশেষ জায়গা থেকে সবকিছু দেখছেন, হয়তো উপর থেকে অথবা শোকাহতদের মধ্যে কোথাও বসে। বেশ, কিছু মানুষ বিশ্বাস করেন যে একটা সত্যিকারের সম্ভাবনা আছে, আমরা মরে যাবার পরেও আমাদের শরীরের বাইরে আমরা টিকে থাকতে পারি, খানিকটা অশরীরী কোনো আত্মার মতো, যা কিনা এখনও দেখার ক্ষমতা রাখে এই পৃথিবীতে কি কি ঘটছে। কিন্তু বাকিদের জন্যে, যারা কিনা বিশ্বাস করেন মৃত্যুই চূড়ান্ত, তাদের জন্য একটা সত্যিকারের সমস্যা আছে। প্রতিবারই যখন আমরা চেষ্টা করি কল্পনা করতে যে আমরা সেখানে নেই, আমাদের সেটা করতে হয় আমরা সেখানে আছি, আমরা যখন নেই সেখানে যা ঘটছে তা দেখছি এমন কল্পনা করে। নিজের মৃত্যু আপনি কল্পনা করতে পারেন কিংবা না পারেন, তবে কোনো অস্তিত্ব থাকবে না এই বিষয়টি নিয়ে অন্ততপক্ষে খানিকটা শঙ্কিত হওয়া খুব স্বাভাবিক। আর নিজের মৃত্যুকে বা কে ভয় পাবে না? কোনো কিছু নিয়ে আমাদের যদি সত্যি চিন্তিত হবার প্রয়োজনীয়তা থাকে, তবে মৃত্যু চিন্তা নিশ্চয়ই সেই তালিকার শীর্ষে। খুবই যুক্তিসঙ্গত মনে হবে নিজের অস্তিত্বহীনতা নিয়ে ভাবনা, এমনকি যখন সেটা ঘটবে আজ থেকে বহু বছর পরে। এটা আমাদের সহজাত প্রবৃত্তির অংশ। জীবিত খুব কম মানুষই আছেন যারা বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবেননি। কিন্তু প্রাচীন গ্রিক দার্শনিক এপিকিউরাস 341 থেকে 270 খ্রিস্টপূর্বাব্দ প্রস্তাব করেছিলেন যে মৃত্যুর ভয় করা আসলেই সময়ের অপচয়, এবং এই ভয়টির ভিত্তিতে আছে খুবই বাজে কিছু যুক্তি। এটা মনের একটা অবস্থা যা আমাদের অবশ্যই জয় করতে হবে। আপনি যদি খুব স্পষ্টভাবে বিষয়টি নিয়ে ভাবেন, দেখবেন মৃত্যু নিয়ে আমাদের আসলেই শঙ্কিত হওয়া উচিত নয়। একবার যখন আপনি বিষয়টি নিয়ে আপনার চিন্তাগুলোকে গুছিয়ে নিতে পারবেন, এই মুহূর্তে এখানে বেঁচে থাকার এই সময়টিকে অনেক বেশি উপভোগ করতে পারবেন, যা এপিকিউরাস মনে করতেন খুবই গুরুত্বপূর্ণ। দর্শনের মূল বিষয়টি হচ্ছে, তিনি বিশ্বাস করতেন আপনার জীবনকে আরও বেশি উত্তম করে তোলা। দর্শন আপনাকে সাহায্য করবে কিভাবে সুখী হওয়া যায়। কিছু মানুষ বিশ্বাস করেন যে আসলেই নিজের মৃত্যু নিয়ে বেশি ভাবনা অবশ্যই অসুস্থতা, কিন্তু এপিকিউরাস ভাবতেন এটাই আসলে আরও তীব্রভাবে বেঁচে থাকার উপায়। ইডিয়ান সাগরে সামোস নামের একটা গ্রিক দ্বীপে এপিকিউরাসের জন্ম হয়েছিল, তবে তিনি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন এথেন্সে, যেখানে তিনি রূপান্তরিত হয়েছিলেন প্রায় ধর্মগুরু পর্যায়ের এক ব্যক্তিত্বে, যার অনুসারী হবার জন্য আকৃষ্ট হয়েছিল একদল শিক্ষার্থী, যারা সবাই কমিউন বা গোষ্ঠীবদ্ধ হয়ে একসাথে বসবাস করতেন। এই গোষ্ঠীতে এমনকি নারী কিংবা ক্রীতদাসরাও ছিলেন। প্রাচীন এথেন্সের প্রেক্ষাপটে বিষয়টা তাই খানিকটা অস্বাভাবিক ছিল। স্পষ্টত এই সব কারণে নিজের অনুসারীরা ছাড়া তিনি খুব একটা জনপ্রিয় ছিলেন না বাকি এথেন্সবাসীদের কাছে। তবে তার অনুসারীরা তাকে প্রায় উপাসনাই করত। তিনি তার দর্শনের এই স্কুলটি পরিচালনা করতেন একটা বাগান সহ বাড়ি থেকে। সেই থেকেই এটি পরিচিত ছিল দ্য গার্ডেন বা বাগান। অন্য অনেক প্রাচীন দার্শনিকের মতো এবং কিছু আধুনিক দার্শনিক যেমন পিটার সিঙ্গার, এপিকিউরাস বিশ্বাস করতেন দর্শনকে হতে হবে ব্যবহারিক, যা প্রয়োগ করা যাবে ব্যবহারিক এবং দৈনন্দিন জীবনে। এটা আপনি কিভাবে বাঁচবেন সেটা পরিবর্তন করার ক্ষমতা থাকা উচিত। সুতরাং যারা তাকে তার বাগানে অনুসরণ করেছিলেন, তাদের জন্য শুধুমাত্র শেখা নয়, বরং খুবই গুরুত্বপূর্ণ ছিল এই দর্শনকে প্রায়োগিক ক্ষেত্রে ব্যবহার করার বিষয়টি। এপিকিউরাসের জন্য জীবনের কেন্দ্রীয় বিষয়টি হচ্ছে আমরা যে সবাই আনন্দ আর সুখ খুঁজি,
সেই বিষয়টিকে শনাক্ত করা। আরও গুরুত্বপূর্ণভাবে সেই বিষয়টি, আমরা যখনই পারি যন্ত্রণা আর কষ্টকে এড়িয়ে চলি। এই বিষয়টি আমাদের জীবনের মূল চালিকা শক্তি। জীবন থেকে কষ্ট আর যন্ত্রণাকে বাদ দেয়া এবং সুখের পরিমাণ বৃদ্ধি করলেই এই জীবনটা আরও উত্তমভাবে কাটানো সম্ভব হবে। তাহলে বেঁচে থাকার সবচেয়ে শ্রেষ্ঠতম উপায় হচ্ছে এটা, খুবই সাধারণ একটা জীবনযাত্রাকে বেছে নেয়া। আপনার চারপাশে সবার প্রতি দয়াশীল হওয়া, নিজেকে চারপাশে পরিবেষ্টিত করে রাখুন সত্যিকারের বন্ধুদের দিয়ে। এভাবেই আপনি আপনার প্রায় সব কামনাগুলো পূর্ণ করতে পারবেন। আপনার আর এমন কোনো চাহিদা থাকবে না যা আপনি পূর্ণ করতে পারবেন না। কোনো প্রাসাদের মালিক হবার জন্য মরিয়া বাসনা নিজের অন্তরে পোষণ করা আপনার জন্য ভালো হবে না, যখন কিনা প্রাসাদ কেনার মতো টাকা আপনার কখনোই হবে না। আপনার সাধ্যের বাইরে কোনো কিছু পাবার জন্য সারা জীবন পরিশ্রম করে ব্যয় না করাই ভালো। এ কারণে খুব সাদামাটাভাবেই জীবন কাটানো অনেক উত্তম। আপনার ইচ্ছেগুলো যখন সাধারণ, তখন সেই ইচ্ছাগুলোকে সন্তুষ্ট করাও সহজ এবং আসলেই আপনার কাছে যা গুরুত্বপূর্ণ সেগুলো উপভোগ করার জন্যে আপনার সেই সময় ও শক্তিও অবশিষ্ট থাকবে। সুখের জন্য এটাই ছিল এপিকিউরাসের প্রস্তাবিত পথ এবং এটা যথেষ্ট বাস্তবসম্মতও বটে। এই শিক্ষাটি ছিল এক ধরনের থেরাপি বা মনোচিকিৎসার মতো। এপিকিউরাসের লক্ষ্য ছিল তার শিক্ষার্থীদের মানসিক কষ্ট তিনি লাঘব করবেন এবং প্রস্তাব করেছিলেন কিভাবে শারীরিক যন্ত্রণাকে আমরা লাঘব করতে পারি অতীতের আনন্দগুলো স্মরণ করার মাধ্যমে। তিনি আমাদের দেখিয়ে দেন সুখানুভূতিগুলো অবশ্যই উপভোগ্য যখন সেটি ঘটছে, কিন্তু সেগুলো এমনকি তখন উপভোগ্য থাকে যখন আমরা পরে সেই ঘটনাগুলো স্মরণ করি। সুতরাং আমাদের কল্যাণে তাদের একটা দীর্ঘমেয়াদী ভূমিকা আছে। যখন তিনি মৃত্যুশয্যায় এবং কষ্ট অনুভব করছিলেন, তিনি তার এক বন্ধুকে চিঠি লিখেছিলেন। কিভাবে তিনি তার মনোযোগকে বিক্ষিপ্ত করেছিলেন তার অসুস্থতা থেকে তাদের পুরনো একটি কথোপকথনের উপভোগ্য সেই স্মৃতি স্মরণ করার মাধ্যমে। এই সব কিছুই কিন্তু তার নামের সাথে সংশ্লিষ্ট ইংরেজি শব্দ এপিকিউরিয়ান বলতে আজ যা বোঝায় তার থেকে খুবই ভিন্ন, একেবারেই বিপরীত বলাই শ্রেয়। শব্দটি বলছে যে একজন এপিকিউর হচ্ছেন এমন কেউ যিনি সুস্বাদু ভালো খাওয়া খেতে পছন্দ করেন, এমন কেউ যিনি ইন্দ্রিয়ানুভূতির আনন্দ আর বিলাসিতায় নিমগ্ন। কিন্তু এপিকিউরাসের অনেক সাদামাটা রুচিবোধ ছিল। এই শব্দটি যা বোঝাতে চাইছে তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তিনি শিখিয়েছেন কিভাবে পরিমিত হতে হয়। লোভাতুর ক্ষুধার কাছে আত্মসমর্পণ করা মানে আরও বেশি বাসনা সৃষ্টি করা, যার পরিণতিতে সৃষ্টি হয় অপূর্ণ চাহিদার মানসিক চাপ। এই ধরনের জীবন যেখানে চাহিদা ক্রমশ বাড়তে থাকে তা এড়িয়ে চলা উচিত। তিনি ও তার অনুসারীরা বিলাসী নয়, বরং সাধারণ রুটি আর পানি খেয়ে জীবনযাপন করতেন। আপনি যদি দামি মদ পান করতে শুরু করেন, তাহলে অচিরেই আপনি আরও বেশি মূল্যবান মদ পান করতে চাইবেন এবং সেই অপূর্ণ চাহিদার ফাঁদে আটকে যাবেন, যেখানে আপনি যা পাবেন না সেই জিনিসই আপনি কামনা করবেন। তা সত্ত্বেও অ্যাপিকিউরাসের শত্রুরা দাবি করেছিল যে তার সেই গার্ডেন কমিউনে অ্যাপিকিউরাসের অনুসারীরা সারাদিন খাওয়া, পান করা ও নানা ধরনের আমোদ ফুর্তি, যেমন নিরন্তর সম্মিলিত যৌন সঙ্গমের আসর বসাতেন। আর অ্যাপিকিউরাসের শত্রুদের এই কুৎসা থেকেই এই অ্যাপিকিউরিয়ান শব্দটি আধুনিক অর্থ এসেছে। সত্যিকার অর্থে অ্যাপিকিউরাস এবং তার অনুসারীরা এ ধরনের কোনো জীবনযাপনে অভ্যস্ত ছিলেন না, কারণ এ ধরনের আচরণ অ্যাপিকিউরাসের দর্শনের বিরোধী। ক্ষতিকর মানসিকতা নিয়েই এই কুৎসাগুলো সম্প্রচার করা হয়েছিল। অ্যাপিকিউরিয়ান শব্দটি এখনও সেই দুর্নাম বহন করে চলছে। একটা কাজ করতে অ্যাপিকিউরাস নিশ্চিতভাবে সময় ব্যয় করেছিলেন, সেটা হলো লেখালেখি। প্রচুর লিখেছিলেন তিনি। তথ্য জানাচ্ছে প্রায় ৩০০-র বেশি বই তিনি লিখেছিলেন, সবই প্যাপিরাসের রোলে, যদিও তার কোনোটারই অস্তিত্ব নেই। তার সম্বন্ধে আমরা যেটুকু জেনেছি সেটি মূলত এসেছে তার অনুসারীদের নানা লেখা থেকে, যারা তার সব বই মুখস্থ করেছিলেন এবং লিখিতভাবে তারা গুরুর শিক্ষা তাদের লেখায় প্রচার করেছিলেন।
তাদের লেখার অংশবিশেষ এখনও টিকে আছে। আগ্নেয়গিরি ছাইয়ের নিচে সুরক্ষিত হয়েছিল হারকিউলেনিয়ামে। পম্পেইয়ের কাছাকাছি যে শহরটাও ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়েছিল। অ্যাপিকিউরাসের দর্শন শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র একটা দীর্ঘ কবিতা, অন দ্য নেচার অফ থিংস, যার রচয়িতা ছিলেন রোমের দার্শনিক কবি লুক্রেশিয়াস। অ্যাপিকিউরাসের মৃত্যুর প্রায় 200 বছর পর এটা লেখা হয়েছিল। এই কবিতাটাই তার স্কুলে যা শেখানো হতো সেটাই সারসংক্ষেপ করেছিল। সুতরাং আবার আমরা ফিরে যাই সেই প্রশ্নটিতে। অ্যাপিকিউরাস যে প্রশ্নটি আমাদের জিজ্ঞাসা করেছিলেন, কেন আপনার মৃত্যুকে ভয় পাওয়া উচিত না? একটি কারণ, আপনি মৃত্যু সংক্রান্ত কোনো অভিজ্ঞতা প্রত্যক্ষভাবে অনুভব করবেন না। আপনার মৃত্যু এমন কিছু না যা আপনার সাথে ঘটবে, কারণ যখন সেটা ঘটবে তখন আপনি সেখানে থাকবেন না। বিংশ শতাব্দীর দার্শনিক লুডভিগ উইটগেনস্টাইনও তার এই দৃষ্টিভঙ্গির পুনরাবৃত্তি করেছিলেন যখন তিনি তার ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস বইয়ে লিখেছিলেন, ডেথ ইজ নট অ্যান ইভেন্ট ইন লাইফ, বা মৃত্যু জীবনের কোনো ঘটনা নয়। এখানে মূল ধারণাটি হচ্ছে, কোনো ঘটনা বা ইভেন্ট হচ্ছে এমন কিছু যা অভিজ্ঞতার মাধ্যমে আমরা অনুভূত হই, কিন্তু আমাদের নিজেদের মৃত্যু হচ্ছে সেই অভিজ্ঞতা অনুভব করার সম্ভাবনাকে বাতিল করে দেয়া। এমন কোনো কিছু না যে বিষয়ে ঘটনাটি ঘটার পরও আমরা সচেতন থাকব, বা মৃত্যুর মধ্য দিয়েও আমরা বেঁচে থাকব। যখন আমরা আমাদের নিজের মৃত্যু কল্পনা করি, এপিকিউরাস লক্ষ্য করেছিলেন, আমরা অধিকাংশই ভুল করে ভাবি মৃত্যুর পর আমাদের মৃতদেহের সাথে যা কিছুই ঘটুক না কেন, আমাদের কিছু অবশিষ্টাংশ রয়ে যাবে অনুভব করার জন্যে। কিন্তু এটি আমরা আসলে কি, সেই বিষয়ে একটা ভুল বোঝাপড়া। আমরা কোনো একটা নির্দিষ্ট শরীরের সাথে যুক্ত, আমাদের সুনির্দিষ্ট হাড় মাংসের শরীর। এপিকিউরাসের দৃষ্টিভঙ্গিতে আমরা আসলে পরমাণু বা অ্যাটম দিয়ে তৈরি, যদিও এই শব্দটি দিয়ে তিনি যা বোঝাতে চেয়েছেন সেটি আধুনিক বিজ্ঞানীরা এই শব্দটি দিয়ে যা বোঝাতে চান তার থেকে কিছুটা ভিন্ন। একবার যখন মৃত্যুর পর এই অ্যাটমগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, আমরা আর সচেতনভাবে অনুভব করার মতো সত্তা থাকি না। এমনকি যদি কেউ খুব সতর্কতার সাথে এই সব বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশগুলোকে আগের অবস্থায় বিন্যস্ত করেও এবং পুনর্গঠিত সেই শরীরের জীবনের নিঃশ্বাস যুক্ত করে, সেটা কোনোভাবেই আর আমি থাকব না। এই নতুন জীবন্ত শরীরটি আমি হব না, যদিও সেটা আমার মতো দেখতে। আমি তার কষ্ট অনুভব করব না, কারণ যখনই কোনো শরীর তার কাজ থামিয়ে দেয়, কোনো কিছুই তাকে আবার জীবনে ফিরিয়ে আনতে পারে না। এই আত্মপরিচয়ের শৃঙ্খল তখনই ছিন্ন হয়ে যায়। আরেকটু উপায়ে অ্যাপিকিউরাস ভেবেছিলেন তিনি তার অনুসারের মৃত্যু ভয়কে নিরাময় করতে পারবেন। সেটি হচ্ছে, ভবিষ্যৎ নিয়ে আমরা যা অনুভব করি আর আমরা অতীত নিয়ে যেভাবে অনুভব করি তার মধ্যে পার্থক্যটি দেখতে সাহায্য করার মাধ্যমে। আমরা একটাকে ভাবি, অন্যটাকে নিয়ে নয়। আপনার জন্মের আগের সময়ের কথা ভেবে দেখুন, তখন সেই সুবিশাল প্রায় অনন্ত সময় ছিল যখন আপনার কোনো অস্তিত্ব ছিল না। শুধুমাত্র সেই সপ্তাহগুলোই না যখন আপনি আপনার মায়ের জরায়ুতে ছিলেন, যখন কিনা আপনি হয়তো আরও আগেই জন্ম নিতে পারতেন, অথবা মায়ের জরায়ুতে আপনার যাত্রা শুরু হবার আগ পর্যন্ত আপনি আপনার বাবা মায়ের জন্যে শুধুমাত্র একটি সম্ভাবনা ছিলেন। আপনি আসার আগেই বহু ট্রিলিয়ন বছর অতিক্রান্ত হয়েছে। আমাদের জন্ম না হওয়া সেই অজস্র হাজার বছর নিয়ে আমরা সাধারণত চিন্তা করি না। কারোরই চিন্তা করা উচিত সেই সময় নিয়ে যখন কিনা তাদের কোনো অস্তিত্বই ছিল না। কিন্তু যদি সেটা সত্য হয়ে থাকে, তাহলে মৃত্যুর পর আমাদের অস্তিত্বহীন সেই লক্ষ কোটি বছর নিয়ে আমাদের কেন এত ভাবা উচিত? আমাদের চিন্তাগুলোকে এপিকিউরাস মনে করতেন ভারসাম্যহীন এবং অপ্রতিসম। জন্মের আগের সময় নিয়ে ভাবনার চেয়েও মৃত্যুর পরের সময় নিয়ে চিন্তা করার দিকে আমাদের অনেক বেশি ঝুঁকে থাকার প্রবণতা আছে। কিন্তু এপিকিউরাস ভাবতেন এটা ভুল। একবার যখন আপনি বিষয়টা বুঝতে পারবেন, আপনারও উচিত মৃত্যু পরবর্তী সময় নিয়ে ঠিক একইভাবে চিন্তা শুরু করা, ঠিক যেভাবে আপনার জন্মের আগের সময় নিয়ে আপনি ভাবেন।
তাহলে বিষয়টা আর খুব বড় কোনো সমস্যা সৃষ্টি করবে না। কিছু মানুষ খুবই চিন্তিত যে তারা হয়তো মৃত্যু পরবর্তী জীবনে শাস্তি পাবেন। অ্যাপিকিউরাস সেই চিন্তাও বাতিল করার পরামর্শ দিয়েছেন। তার মতে দেবতারা আসলেই তাদের সৃষ্টি নিয়ে চিন্তিত নন। তিনি আত্মবিশ্বাসের সাথে তার অনুসারীদের বলতেন, তাদের অস্তিত্ব আমাদের থেকে আলাদা। তারা এই পৃথিবীর সাথে নিজেদের জড়িত করে না। সুতরাং আপনার ভয় পাবার কোনো কারণ নেই। এটাই কিংবা এই যুক্তিগুলোরই নানা রকম ফের তার প্রস্তাবিত নিরাময় ছিল। যদি এটা কাজ করে তাহলে ভবিষ্যতে আপনার অস্তিত্বহীনতা নিয়ে কোনো বড় সমস্যা হবার কথা না। অ্যাপিকিউরাস তার সমস্ত দর্শনের সার কথাটা একটা বাক্যে তার সমাধি ফলকের ওপর লিখেছিলেন। আই ওয়াজ নট, আই হ্যাভ বিন, আই অ্যাম নট, আই ডু নট মাইন্ড। অর্থাৎ আমি ছিলাম না, আমি ছিলাম, আমি নেই, আমি বিষয়টি নিয়ে কিছু মনে করি না। আপনি যদি বিশ্বাস করেন আমরা শুধুমাত্র শারীরিক কোনো সত্তা যা সৃষ্টি হয় পদার্থ কণা দ্বারা এবং মৃত্যুর পর সত্যিকারের কোনো ঝুঁকি নেই শাস্তি পাবার, তাহলে এপিকিউরাস হয়তো আপনাকে প্ররোচিত করতে পারে যে আপনার মৃত্যু নিয়ে কোনো ভয় পাওয়া উচিত নয়। আপনি হয়তো তারপরও চিন্তা করতে পারেন মারা যাবার প্রক্রিয়াটি নিয়ে, কারণ প্রায়ই ব্যাপারটা যন্ত্রণাময় এবং অবশ্যই অভিজ্ঞতায় আমাদের সেটা অনুভব করতে হবে। এটা সত্য, এমনকি যখন শুধু মৃত্যু ব্যাপারটা নিয়ে চিন্তা করা অযৌক্তিক। তা সত্ত্বেও মনে রাখতে হবে এপিকিউরাস বিশ্বাস করতেন ভালো স্মৃতি সব যন্ত্রণাকে লাঘব করতে পারে। সুতরাং এই বিষয়ে তার একটা উত্তরও প্রস্তুত ছিল। কিন্তু আপনি যদি মনে করেন আপনি শরীরের খাঁচায় আটকে থাকা একটা আত্মা এবং শারীরিক মৃত্যুর পরও আত্মা বেঁচে থাকে, এপিকিউরাসের চিকিৎসা আপনার জন্য কাজ করবে না। কারণ আপনার হৃৎপিণ্ড বন্ধ হবার পরও আপনি আপনার অস্তিত্ব টিকে থাকবে বলে কল্পনা করতে পারবেন। এপিকিউরাস ও তার অনুসারীরাই একমাত্র দার্শনিক নয় যারা ভাবতেন দর্শন এক ধরনের থেরাপি হতে পারে। বেশিরভাগ গ্রিক ও রোমান দার্শনিকরাই তাই ভাবতেন। স্টয়িক বা বৈরাগ্য দর্শন মতবাদের অনুসারীরা, বিশেষ করে সুবিখ্যাত মানসিকভাবে কিভাবে দৃঢ় থাকা যায় জীবনের সব বিপর্যয়ে, সেই বিষয়ে শিক্ষা দান করার জন্য। স্পষ্টতই তার সময়ে সবচেয়ে বিখ্যাত দার্শনিক ছিলেন তিনি। তাকে যে বিষয়টি বিখ্যাত করেছিল সেটি হলো একটি সুনির্দিষ্ট বিষয়ের ওপর তার দক্ষ আর বিরামহীন মনোযোগ, সুখ। এর আগে দার্শনিকরা সবাই জানতে চেয়েছিলেন কিভাবে ভালো মানুষ হওয়া যায়, কিন্তু এপিকিউরাসই প্রথম তার চিন্তাকে ব্যবহার করেছিলেন কিভাবে সুখী হওয়া যায় সেই সত্যান্বেষণে। খুব কম দার্শনিকই তার মতো এত সুস্পষ্টভাবে তাদের আগ্রহের বিষয় সম্বন্ধে স্বীকারোক্তি করেছিলেন এবং বিষয়টি বহু মানুষকে ধাক্কা দিয়েছিল, বিশেষ করে যখন তারা শুনেছিল এপিকিউরাস সুখী হবার প্রশিক্ষণ দেবার জন্য একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এথেন্সবাসীদের কাছে এই বিদ্যালয়টি ছিল রহস্যময়তায় ঘেরা। ভেতরে সেখানে কি ঘটছে সেই বিষয়ে নানা গুজব যেমন মানুষকে হতবাক করেছে এবং একই সাথে জন্ম দিয়েছে তীব্র কৌতূহলেরও। কিন্তু অসন্তুষ্ট এপিকিউরাসের প্রাক্তন অনুসারী সেই স্কুলে কি ঘটছে সেই বিষয়ে বেশ কিছু মিথ্যা তথ্য পাচার করেছিল, অবশ্য যার সত্যতা নিয়ে সন্দেহ আছে। যেমন টিমোক্রাতিস নামের একজন প্রাক্তন এপিকিউরাস অনুসারী বলেছিলেন এপিকিউরাসকে দিনে 2 বার বমি করতে হয়, কারণ তিনি তার পুরো সময় কাটান একটা গদির উপর বসে। সেখানে তাকে নানা মুখরোচক খাদ্য আর পানীয় সরবরাহ করে কৃতদাসদের একটি দল। এবং ডাউটিমাস দ্য স্টয়িক প্রায় 50টা অশ্লীল চিঠি প্রকাশ করেছিলেন, যেগুলো তার ভাষ্যমতে এপিকিউরাস নাকি তার এক শিক্ষার্থীকে উদ্দেশ্য করে লিখেছিলেন যখন তিনি মদ্যপ এবং তীব্র যৌন তাড়নায় আক্রান্ত থাকতেন। এইসব গুজব ও কুৎসার জন্য এখনও আমরা এপিকিউরিয়ান বিশেষণটি ব্যবহার করি যখন আমরা কারো বিলাসী আর অবক্ষয়ের জীবনকে ব্যাখ্যা করি। কিন্তু এই বিশেষণটি সংশ্লিষ্ট কুৎসিত ইঙ্গিতগুলো আসলেই এপিকিউরাসের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা কিছু অভিযোগ ছাড়া আর কিছুই ছিল না। এপিকিউরাসের জীবন উত্তেজনাপূর্ণ ছিল কম ঠিকই, তবে অবশ্যই কৌতূহলোদ্দীপক ছিল। এই অদ্ভুত গ্রিক দার্শনিক সত্যিকারভাবে মনোযোগ দিয়েছিলেন সুখ এবং আনন্দ কি সেটা ব্যাখ্যা করতে। বিলাসী জীবন, দামি খাওয়া কিংবা বাছবিছারহীন যৌনাচারের কোনো উপস্থিতি সেখানে ছিল না।
তার দুটো মাত্র আলখেল্লা ছিল, রুটি, পানি, অলিভ এবং কদাচিৎ হয়তো এক টুকরো পনির ছিল তার এবং তার শিষ্যদের খাদ্য তালিকায়। তিনি তার জীবন কাটিয়েছিলেন ধৈর্য ধরে, বহু বছর ধরে সুখ ও আনন্দের প্রকৃতি কি সেই ভাবনায়। তার সেই দার্শনিক ভাবনাগুলো সাহায্য করেছিল সুখী হবার জন্য আসলেই আমাদের কি দরকার সেই বিষয়ে একগুচ্ছ উল্লেখযোগ্য এবং বৈপ্লবিক কিছু উপসংহারে উপনীত হবার জন্য। আর তার সেই উপসংহারগুলো তার সময়ের ধারণা তো বটেই, এবং আমাদের নিজেদের সময়ের ধারণার সাথে মেলে না। এপিকিউরাস প্রস্তাব করেছিলেন, আমরা সাধারণত 3টা ভুল করি যখন সুখ বিষয়ে ভাবি। 1. আমরা মনে করি আমাদের রোমান্টিক কোনো সম্পর্কের প্রয়োজন। এপিকিউরাসের সেই যুগেও এখনকার মতোই ভালোবাসা নিয়ে মানুষ মোহাচ্ছন্ন ছিল, কিন্তু এপিকিউরাস লক্ষ্য করেছিলেন যে সুখ এবং ভালোবাসা, এবং বিয়ে তো বটেই, প্রায় কখনোই পরস্পর সামঞ্জস্যপূর্ণ নয়, অর্থাৎ তাদের একসাথে পাওয়া যায় না, কারণ অনেক বেশি ঈর্ষা, ভুল বোঝাবুঝি এবং তিক্ততার উপস্থিতি এই সম্পর্কগুলোর মধ্যে। যৌন সম্পর্ক সবসময় জটিল এবং প্রেমের সাথে তাদের কদাচিৎ প্রীতিকর মিশ্রণ হতে পারে। এ কারণেই এপিকিউরাস উপসংহার টানেন, সবচেয়ে ভালো হবে সম্পর্কের মধ্যে খুব বেশি বিশ্বাস না রাখা। এর বিপরীত তিনি লক্ষ্য করেছিলেন বন্ধুত্ব কত পরিপূর্ণতা দিতে পারে, যে সম্পর্কে আমরা নম্র, ভদ্র, ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করি। বন্ধুত্বে পরস্পরকে আমরা যেমন গালমন্দ করি না, তেমনি অপমানিত করি না, আর ঈর্ষায় কোনো কিছু নিয়ে আধিপত্যপ্রবণ আচরণও করি না। কিন্তু সমস্যা হচ্ছে সত্যিকারের বন্ধুদের সাথে আমাদের যথেষ্ট পরিমাণ সময় কাটানো হয়ে ওঠে না। আমরা আমাদের কাজ এবং পরিবারকে জীবনে অগ্রাধিকার দিই। আমরা যথেষ্ট পরিমাণ সময় বের করতে পারি না, কারণ সেই বন্ধুরা আমাদের সাথে নয়, দূরে বাস করেন। 2. আমরা মনে করি আমাদের অনেক বেশি পরিমাণ টাকা দরকার। এখনকার মতো তখনও মানুষ তাদের পেশা নিয়ে বিশেষভাবে ব্যস্ত ছিল, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে আরও বেশি অর্থ উপার্জন এবং আরও বেশি বাহবা কুড়ানো, সামাজিক অবস্থান নিশ্চিত করা। কিন্তু এপিকিউরাস অন্য কারো অধীনে এইভাবে কাজ করার সমস্যাগুলো চিহ্নিত করেছিলেন: ঈর্ষা, পরশ্রী কাতরতা, কুৎসা রটনা এবং হতাশাপূর্ণ জীবন আকাঙ্ক্ষা। যে জিনিসগুলো কাজকে সত্যিকারের সন্তুষ্টি দেবার গুণটি দিতে পারে, এপিকিউরাসের মতে যখন আমরা অনুভব করতে পারি আমরা হয় একা একা কাজ করতে পারি, অথবা খুব ছোট গোষ্ঠী হিসাবে, যখন এটা অর্থবহ মনে হয় আমাদের কাছে, যখন আমরা অনুভব করতে পারি আমরা কোনো না কোনোভাবে এই পৃথিবীর কল্যাণে কাজ করছি বা কারো উপকারে আসছে আমাদের সেই কাজ। টাকা কিংবা বাড়তি চাকচিক্য আমরা আসলে খুঁজি না, আমরা কাজের মাধ্যমে আমাদের জীবনের পরিপূর্ণতা খুঁজি। 3. বিলাসবহুল জীবনের প্রতি আমাদের বাড়তি আগ্রহ। আমরা বিলাসী দ্রব্যের স্বপ্ন দেখি, একটা খুব সুন্দর বাড়ি, চমৎকার আভিজাত্যপূর্ণ ঘর, যেখানে থেকে বাইরের দৃশ্য হবে মনোমুগ্ধকর। আমরা স্বপ্ন দেখি সুন্দর কোনো জায়গায় বেড়াতে যাবার, যেখানে আমরা বিশ্রাম নেব আর অন্যরা আমাদের দেখাশোনা করবে। কিন্তু এপিকিউরাস সুখের লক্ষ্যে এইসব কামনাগুলোর সাথে একমত ছিলেন না। বিলাসী কোনো ভাবনার কল্পনার আড়ালে তিনি বিশ্বাস করতেন তিনি আসলে মনের প্রশান্তি চান, কিন্তু এই প্রশান্তি শুধুমাত্র অর্জন করার কোনো সম্ভাবনা নেই দৃশ্য পরিবর্তন কিংবা চোখ ধাঁধানো কোনো দালানের মালিক হবার মাধ্যমে। প্রশান্তি হচ্ছে মনের অভ্যন্তরীণ একটা প্রকৃতি এবং অবস্থা, যা বহু বিশ্লেষণের ফলাফল। এটা আমরা অর্জন করি যখন আমরা আমাদের ভাবনাগুলোকে ভালো করে ছেঁকে আলাদা করতে এবং সঠিকভাবে বুঝতে পারি। সে কারণে আমাদের যথেষ্ট সময় দরকার পড়ার, লেখার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো ভালো শ্রোতার নিত্য সাহচর্য, একজন সহমর্মিতাপূর্ণ, দয়াশীল এবং বুদ্ধিমান মানুষ। এপিকিউরাসের সময় যে মানুষটি হয়তো দার্শনিক ছিলেন, বর্তমানে যাকে আমরা তুলনা করতে পারি কোনো থেরাপিস্টের সাথে। সুখ নিয়ে তার বিশ্লেষণ মনে রেখেই এপিকিউরাস তার জীবনেও তিনি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিলেন। প্রথমত, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি তার সব বন্ধুদের সাথে বসবাস করবেন। মাঝে মধ্যে তাদের সাথে দেখা হওয়া তার জন্য যথেষ্ট ছিল না আর।
এথেন্সের বাইরে মোটামুটি কম খরচে তিনি একখণ্ড জমি কেনেন এবং সেখানে একটি বড় বাড়ি বানান। উদ্দেশ্য, তিনি ও তার বন্ধুরা সেখানে স্থায়ীভাবে বসবাস করবেন। প্রত্যেকের জন্য আলাদা আলাদা কক্ষ থাকবে। এছাড়া নিচের তলা আর খোলা মাঠে সবার একত্র হবার জায়গা তো আছেই। এভাবেই এপিকিউরাস নিশ্চিত করেছিলেন সমমনারা যেন একসাথে বসবাস করতে পারেন, যারা পরস্পরের সাহচর্য উপভোগ যেমন করবেন, তারা পরস্পরের প্রতি সহমর্মী ও দয়াশীল আচরণ করবেন। নিয়ম করে সবাই দায়িত্ব নেবে শিশুদের দেখাশোনা করার জন্য। সবার জন্য একসাথে খাবার ব্যবস্থা থাকবে। কেউ চাইলে গভীর রাতেই বারান্দা কিংবা করিডোরে বন্ধুর সাথে কথা বলতে পারবেন। এপিকিউরাসের এই বাড়িটি পরিচিত ছিল দ্য গার্ডেন নামে, বিশ্বের প্রথম সত্যিকারের কমিউন। দ্বিতীয়ত, কমিউনে বাস করা সবাই অন্য কারো জন্য চাকরি করা বন্ধ করে দিয়েছিলেন। তারা তাদের আয় যথেষ্ট পরিমাণ কমে যাওয়ার বিষয়টি মেনে নিয়েছিলেন, কারণ তারা সবাই সেখানে জীবনকে পরিপূর্ণ করার কাজে মনোযোগের সাথে নিয়োজিত হতে পেরেছিলেন। এপিকিউরাসের কিছু বন্ধু তাদের শ্রম দিয়েছিলেন কৃষিকাজে, কেউ আসবাবপত্র নির্মাণে, কেউ বা শিল্পকর্ম সৃষ্টির প্রচেষ্টায়। অবশ্যই সেখানে যথেষ্ট পরিমাণ সম্পদ বা অর্থবিত্ত ছিল না ঠিকই, তবে সবাই যথেষ্ট পরিমাণ অন্তর্নিহিত সন্তুষ্টিকে অনুভব করার সুযোগ পেয়েছিলেন। তৃতীয়ত, এপিকিউরাস এবং তার বন্ধুরা অন্তর্দৃষ্টি আর যৌক্তিক বিশ্লেষণের দ্বারা মানসিক প্রশান্তি অনুসন্ধান করার লক্ষ্য তাদের নিজেদের নিবেদন করেছিলেন। প্রতিদিনই তারা তাদের সময় ব্যয় করেছিলেন তাদের সব চিন্তা আর দুশ্চিন্তাকে বিশ্লেষণ আর ব্যবচ্ছেদ করার জন্য, যা তাদের মনকে শুধু তীক্ষ্ণই করেনি, দর্শনের সেরা কিছু প্রশ্নকে মোকাবেলা করার দক্ষতাও তারা অর্জন করেছিলেন। এপিকিউরাসের জীবনযাপনের এই পরীক্ষা খুব সহজে আকর্ষণ করেছিল বহু মানুষকে। একই ধরনের এপিকিউরিয়ান কমিউনিটির পত্তন ঘটেছিল ভূমধ্যসাগরের চারপাশে বহু জায়গায়, যা হাজার হাজার অনুসারীকে আকর্ষণও করেছিল। বহু প্রজন্ম ধরেই তারা দারুণভাবে বসবাসও করেছিলেন, কিন্তু আগ্রাসী এবং ঈর্ষান্বিত খ্রিস্টীয় চার্চ ৫ম শতাব্দীতে এইসব কমিউনিটিগুলোকে নৃশংসভাবে নিপীড়ন করেছিল। এমনকি তারপরও মূল সেই তাড়নাটি কখনোই হারিয়ে যায়নি, যাদের অনেকগুলোই রূপান্তরিত হয়েছিল মঠ কিংবা সন্ন্যাস আশ্রমে। আধুনিক যুগেও এপিকিউরাসের গুরুত্ব দেখতে পাই আমরা। কার্ল মার্কসের পিএইচডি থিসিসের বিষয় ছিলেন এপিকিউরাস, এবং তিনি তাকে তার সবচেয়ে প্রিয় দার্শনিক হিসাবেই ভাবতেন। যাকে আমরা কমিউনিজম বলে ডাকি, সেটা মূলত আকারে এপিকিউরিয়ানিজমের আরও বড় এবং বলা যায় আরও বেশি কর্তৃত্ববাদী এবং আনন্দ বিবর্জিত একটি সংস্করণ। এমনকি আজও এপিকিউরাসকে উন্নত ভোগবাদী পুঁজিবাদী সমাজের জীবনের অপরিহার্য পথপ্রদর্শক হিসাবে মনে করা হয়, কারণ বিজ্ঞাপন, যার উপর এই পুরো ব্যবস্থাটির ভিত্তি দাঁড়িয়ে আছে, তা কাজ করে খুব চালাকির সাথে। সুখী হবার জন্য কি প্রয়োজন সেই বিষয়ে মানুষকে সংশয়গ্রস্ত করার মাধ্যমে। প্রায় অবিশ্বাস্য সংখ্যক বিজ্ঞাপন ৩টি বিষয়ে মনোযোগ দিয়ে তার ক্ষতিকর প্রভাবটিকে কার্যকর করে। এপিকিউরাস যাদের চিহ্নিত করেছিলেন সুখের মিথ্যা প্রলোভন হিসাবে, রোমান্টিক ভালোবাসা, পেশাগত সামাজিক অবস্থান এবং বিলাসিতা, এত সফলতার সাথে বিজ্ঞাপনগুলো কখনোই কাজ করতে পারত না যদি সেগুলো আমাদের আসল প্রয়োজন সংশ্লিষ্ট সত্যিকারের বোধ নিয়ে কাজ করতে চাইত। তারপরও তারা আমাদের আকর্ষণ করে, সেই চাহিদাগুলোকে প্ররোচিত করে ঠিকই, কিন্তু পুরোপুরিভাবে সেই তৃষ্ণা মেটাতে অস্বীকৃতি জানায়। এপিকিউরাস আমাদের আমন্ত্রণ জানান নিজেদের বিষয়ে বোঝাপড়াটিকে পরিবর্তন করতে এবং সেভাবে সমাজ পরিবর্তন করতে। সেই সব জিনিসের কামনায় আমাদের নিজেদেরকে এবং এই পৃথিবীকে নিঃশেষ করা উচিত হবে না, যেগুলো আমাদের সম্ভবত কখনোই সন্তুষ্ট করবে না। এমনকি যদি আমরা সেটি অর্জনও করি, আমাদের প্রয়োজন দর্শনের কাছে ফিরে যাওয়া এবং সুখী হবার আরও বেশি গুরুত্বপূর্ণ পথগুলোর আন্তরিকভাবে অনুসন্ধান করা। অধ্যায় ৮, স্টয়িসিজম, কোনো কিছু গ্রাহ্য না করার শিক্ষা। এপিকটিটাস, সিসেরো, সেনেকা। বাসা থেকে বের হবার পরই যদি বৃষ্টি পড়া শুরু হয়, সেটা দুর্ভাগ্যজনক। কিন্তু আপনাকে যদি বাইরে যেতেই হয়, তাহলে রেইনকোট পরা কিংবা ছাতিটা নিয়ে আসা কিংবা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা ছাড়া
আপনার খুব বেশি আর কিছু করার নেই। যতই চান না কেন আপনি বৃষ্টি থামাতে পারবেন না। আমাদের কি বিষয়টি নিয়ে মেজাজ খারাপ করা উচিত, নাকি বিষয়টা নিয়ে ফিলোসফিক্যাল হওয়া উচিত? ফিলোসফিক্যাল হওয়া এখানে শুধুমাত্র বোঝাচ্ছে যে আপনি যা পরিবর্তন করতে পারবেন না সেটাকেই মেনে নেওয়া। জীবনের রহস্যতা আর বৃদ্ধ হবার সেই অনিবার্য প্রক্রিয়া নিয়ে তাহলে কি ভাবনা হতে পারে? কিভাবে আপনি মানব জীবনের এই সব বাস্তবতাগুলোর মুখোমুখি হবেন? আবারও সেই একই প্রক্রিয়া, যাকে বলা যায় ফিলোসফিক্যাল হওয়া বিষয়গুলো নিয়ে। যখন কোনো মানুষ বলেন তাদের সাথে জীবনে যা ঘটছে সেগুলোর প্রতি তারা ফিলোসফিক্যাল বা কোনো বিষয় নিয়ে দার্শনিক সুলভ ভাবনাকে প্রশ্রয় দেন, তারা সেই শব্দটাই ব্যবহার করছেন, যে শব্দটাকে ব্যবহার করতেন স্টয়িক বা বৈরাগ্য দর্শনের অনুসারীরা। স্টয়িক শব্দটি এসেছে স্টোয়া থেকে। এটা এথেন্সের একটা রঙিন ছাদে ঢাকা এলাকা, যেখানে এই ঘরানার দার্শনিকরা একত্র হতেন আলোচনার জন্য। এই দর্শনের শুরুর দিকে অন্যতম দার্শনিক ছিলেন জেনো অফ সিটিয়াম, ৩৩৮ থেকে ২৬২ খ্রিস্টপূর্বাব্দ। প্রাচীন গ্রিক বা প্রথম দিকের স্টয়িকরা বাস্তবতা, যুক্তি এবং নৈতিকতা সংক্রান্ত নানা ধরনের দার্শনিক সমস্যা নিয়ে বিস্তারিত দৃষ্টিভঙ্গির জন্য মূলত পরিচিত ছিলেন। কিন্তু তারা সবচেয়ে বেশি বিখ্যাত ছিলেন মানসিক নিয়ন্ত্রণ সংক্রান্ত তাদের প্রস্তাবনাগুলোর জন্যে। তাদের মূল প্রস্তাবটি ছিল, আমরা যে বিষয়গুলো পরিবর্তন করতে পারব, শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়েই আমাদের চিন্তা করা উচিত। এর বাইরে কোনো কিছু নিয়ে অস্থির হবার কোনো অর্থ নেই। প্রাচীন সংশয়বাদীদের মতোই তাদের লক্ষ্য ছিল মানসিক প্রশান্তির সেই অবস্থাটি অর্জন করা, এমনকি ভয়াবহ দুর্ঘটনার মুখে, যেমন প্রিয়জনের মৃত্যুর মতো কোনো ট্র্যাজেডির মুখোমুখি, বৈরাগ্য দর্শনবাদী বা স্টয়িকদের অবিচল থাকা উচিত। যা ঘটেছে তার প্রতি আমাদের প্রদর্শিত প্রতিক্রিয়া এবং দৃষ্টিভঙ্গি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে, এমনকি যদিও যা ঘটছে তার উপর প্রায়শই আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। বৈরাগ্য দর্শনের ঠিক কেন্দ্রে আছে সেই ধারণাটি, আমরা কি চিন্তা করব এবং অনুভব করব সেই বিষয়গুলোর জন্য আমরাই দায়ী। ভালো কিংবা খারাপ ভাগ্যের প্রতি আমরা আমাদের প্রতিক্রিয়াগুলো নির্বাচন করতে পারি। কিছু মানুষ তাদের আবেগগুলো মনে করেন আবহাওয়ার মতো। এর বিপরীত স্টয়িকরা ভাবেন কোনো একটা পরিস্থিতি বা ঘটনা সম্বন্ধে আমরা যা অনুভব করব সেই বিষয়টা নির্ধারণ করি আমরা নিজেরাই। সেই পরিস্থিতিটা নিয়ে আসলে আমরা কি চাই তার উপর নির্ভর করে আমাদের প্রতিক্রিয়াগুলো। কোনো আবেগই আমরা অনুভব করি না শুধুমাত্র আবেগের খাতিরে। আমরা দুঃখ অনুভব করতে বাধ্য নই যখন আমরা যা চাই সেটা পেতে ব্যর্থ হই। আমাদের ক্রোধ অনুভব করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যখন কেউ আমাদের সাথে প্রতারণা কিংবা কৌশলের আশ্রয় নেয়, স্টয়িক দার্শনিকরা বিশ্বাস করতেন যে আবেগানুভূতি আমাদের যুক্তিগুলোকে অস্পষ্ট করে এবং আমাদের বিচারিক ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে। সে কারণে আবেগানুভূতিকে শুধু নিয়ন্ত্রণই করা উচিত না, বরং যখন যেখানে সম্ভব পুরোপুরিভাবে সেগুলোকে বর্জন করতে হবে। পরবর্তী পর্যায়ের স্টয়িক দার্শনিকদের মধ্যে অ্যাপিকটিটাস ৫৫ থেকে ১৩৫ খ্রিস্টাব্দ। অ্যাপিকটিটাস ছিলেন সবচেয়ে সুপরিচিত। অ্যাপিকটিটাস তার জীবন শুরু করেছিলেন একজন ক্রীতদাস হিসাবে। শারীরিক পরিশ্রম ও সম্ভাব্য সব ধরনের কষ্ট তিনি অনুভব করেছিলেন তার জীবনে। ক্ষুধা, তৃষ্ণা এবং যন্ত্রণার বহু নির্যাতনও তাকে সহ্য করতে হয়েছিল। তিনি খুঁড়িয়ে হাঁটতেন, তার কারণ ক্রীতদাস থাকাকালীন তাকে একবার তীব্রভাবে প্রহার করা হয়েছিল। যদিও তাকে রোমের স্টয়িক দার্শনিক বলা হয়, অ্যাপিকটিটাসের জন্ম কিন্তু রোমে নয়। ক্রীতদাস হিসেবে তার জন্ম হয়েছিল ফ্রিজিয়ায়, বর্তমানে যা তুরস্কের অংশ। যদিও ফ্রিজিয়া তখন রোমের অধীনে, কিন্তু রোম সাম্রাজ্যের পূর্ব প্রান্তের ভাষা ছিল গ্রিক। এপাফ্রোডিটাস নামের এক রোমান নাগরিকের দাস হিসাবে তিনি রোমে এসেছিলেন। রোমে তিনি সংস্পর্শে এসেছিলেন দার্শনিক মুসুনিয়াস রুফাসের, যিনি তাকে গভীরভাবে প্রভাবিত করেছিলেন। তার শিক্ষাদানের কৌশল ছিল সক্রেটিসের মতোই।
কথোপকথন আর প্রাণবন্ত তর্ক বিতর্ক। এবং সক্রেটিসের মতোই তিনি কিছু লিখে যাননি। দাসত্ব থেকে মুক্তি পাওয়ার পর পশ্চিম গ্রিসে নিকোপলিসে অ্যাপিকটিটাস একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তার সম্বন্ধে যা কিছু আজ জানি মূলত তা এসেছে এই স্কুলে থাকাকালীন তার সংলাপ আর বিতর্কের যে অংশগুলো তার শিক্ষার্থীরা লিপিবদ্ধ করেছিলেন সেখান থেকে। বিশেষ করে তার ছাত্র আরিয়ান তিনি সংকলন করেছিলেন। ডিসকোর্সেস অ্যাপিকটিটাসের কথোপকথনের একটি বিস্তারিত সংকলনটি এবং একটি ছোট বই, এনসিউরিডিয়ন বা হ্যান্ডবুক। অত্যন্ত জনপ্রিয় ছিল এই দুটি বই। যখন তিনি ঘোষণা করেছিলেন মন স্বাধীন থাকতে পারে, এমনকি যখন শরীর দাসত্বের শৃঙ্খলে বন্দী, তিনি তখন আসলে তার অভিজ্ঞতা থেকেই কথাগুলো উচ্চারণ করেছিলেন। এবং এটা তার কাছে কোনো বিমূর্ত তত্ত্ব ছিল না, শুধুমাত্র তার শিক্ষার সাথে অন্তর্ভুক্ত ছিল ব্যবহারিক বা প্রয়োগ করা সম্ভব এমন কিছু উপদেশ, যার মূল বিষয় ছিল কিভাবে আমরা যন্ত্রণা এবং দুঃখ কষ্ট মোকাবেলা করব। যার সার বক্তব্যটা ছিল আওয়ার থটস আর আপ টু আস, অর্থাৎ আমরা কি ভাবব সেটা নির্ভর করবে আমাদের ওপরেই। তার এই দর্শনে অনুপ্রাণিত হিসাবে আধুনিক সময়ে নজর কেড়েছিলেন জেমস বি স্টকডেল। আমেরিকার এই বৈমানিক ভিয়েতনাম যুদ্ধের সময় উত্তর ভিয়েতনামে তার বিমান ভূপাতিত হবার পর যুদ্ধবন্দী হিসাবে আটক ছিলেন। বন্দী থাকাকালে স্টকডেলকে বহু নির্যাতন সহ্য করতে হয়েছিল। প্রায় 4 বছর ধরে নানা ধরনের শারীরিক আর মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। স্টকডেল বলেছিলেন, তীব্র নির্যাতনের বন্দী জীবনটি তিনি জীবিত অতিক্রম করতে পেরেছিলেন কলেজে থাকাকালে একটা কোর্সে পড়া অ্যাপিকটিটাসের দর্শন থেকে। যা কিছু তিনি মনে করতে পেরেছিলেন সেটা প্রয়োগ করার মাধ্যমে। যখন তার বিমান ভূপাতিত হয়, তিনি প্যারাশুটে যখন নিচে নামছিলেন, তিনি প্রতিজ্ঞা করেছিলেন তার সাথে যে যাই করুক না কেন তিনি কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, যত নিষ্ঠুর সেই আচরণ হোক না কেন। তিনি যদি তার পরিস্থিতি পরিবর্তন না করতে পারেন, তিনি কিছুতেই নিজেকে সেই পরিস্থিতি দ্বারা প্রভাবিত হতে দেবেন না। স্টয়িসিজম তাকে সেই শক্তি দিয়েছিল একাকী সেই বন্দি জীবনের নির্যাতন আর যন্ত্রণা সহ্য করার জন্য, যা অধিকাংশ মানুষকে ধ্বংস করেছিল। স্টয়িসিজম দর্শনে ইতিহাসে অ্যাপিকটিটাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে ইচ্ছা বা উইল বা বাছাই করার ক্ষমতা বা চয়েসের ধারণাটি প্রস্তাব করার জন্যে। এর জন্যে তিনি একটা গ্রিক শব্দ ব্যবহার করেছিলেন, কোহাইরেসিস, যার মানে খুব সুপরিকল্পিতভাবে কোনো কিছু নির্বাচন বা কোনো কিছুকে বিকল্পগুলোর মধ্যে শ্রেয়তর মনে করা। এটাকেই তিনি তার নৈতিক দর্শনের কেন্দ্রে রেখেছিলেন। যদিও তার তত্ত্বটি নতুন ছিল সেই সময়, কিন্তু এটার ভিত্তি ছিল প্রাচীন স্টয়িক দার্শনিকদের ধারণাগুলো। স্টয়িক দার্শনিকরা বলেছিলেন, অধিকাংশ জিনিস যা মানুষ মূল্যবান মনে করে সেগুলো বাস্তবিকভাবে তাদের প্রতি প্রদর্শিত শ্রদ্ধার প্রতি নির্বিকার। আনন্দ, সুনাম, সম্পদ কিংবা স্বাস্থ্য ইত্যাদি বিষয়গুলোর কোনো অন্তর্নিহিত মূল্য নেই। শুধুমাত্র সদ্গুণ, যা কিনা এই বিষয়গুলোর সঠিক ব্যবহার সম্বন্ধে আমাদের পথ দেখাতে পারে, সেটাই আসলে সত্যিকারভাবে উত্তম ও অর্জনের যোগ্য। অ্যাপিকটিটাস তার তত্ত্বটিকে খাপ খাইয়ে নিয়েছিলেন যুক্তি দিয়ে যে আমাদের সদ্গুণ মূলত এই প্রোহাইরেসিসেরই সঠিক ব্যবহার, অর্থাৎ সঠিকভাবে নির্বাচন করার ক্ষমতা। যেমন তিনি বলতেন, টাকার নিজের কোনো মূল্য নেই, কিন্তু এটি মূল্য অর্জন করে যখন আমরা এটা সঠিকভাবে ব্যবহার করার পথ বেছে নিই। এই কঠিন দর্শনের সূচনা প্রাচীন গ্রিসে, তবে এটা সবচেয়ে বিকশিত হয়েছিল রোম সাম্রাজ্যে। দুজন গুরুত্বপূর্ণ লেখক স্টয়িক দার্শনিকদের শিক্ষা সম্প্রচার করেছিলেন, মার্কাস টুলিয়াস সিসেরো 106 থেকে 43 খ্রিস্টপূর্বাব্দ এবং লুসিয়াস অ্যানিউস সেনেকা 1 খ্রিস্টপূর্বাব্দ থেকে 65 খ্রিস্টাব্দ। জীবনের রস্যতা এবং জরা ও মৃত্যুর আবশ্যম্ভাবিতা ছিল তাদের বিশেষ আলোচনার বিষয়। তারা শনাক্ত করেছিলেন বার্ধক্য একটা প্রাকৃতিক প্রক্রিয়া এবং যা পরিবর্তন করা সম্ভব নয় তারা সেটা পরিবর্তন করার চেষ্টা করেননি।
এবং একই সাথে যদিও তারা বিশ্বাস করতেন আমাদের সবারই এই সংক্ষিপ্ত সময়েরই সদ্ব্যবহার করা উচিত। কোনো সন্দেহ নেই, সিসেরো অসম্ভব কর্মঠ ছিলেন। তার একটা দিনেই তিনি বহু কাজ সম্পাদন করতেন। তিনি ছিলেন আইনজ্ঞ এবং রাজনীতিবিদ এবং অবশ্যই একজন দার্শনিক। তার অন ওল্ড এজ বইটিতে তিনি বৃদ্ধ হবার 4টি গুরুত্বপূর্ণ সমস্যাকে চিহ্নিত করেছিলেন। কাজ করা ক্রমশ কঠিনতর হয়ে ওঠে, শরীর জরায় আক্রান্ত হয়ে আরও দুর্বলতর হয়ে ওঠে, শারীরিক সুখানুভূতিগুলো আর আগের মতো উপভোগ্য না থাকে এবং মৃত্যুর খুব নিকটে অগ্রসর হওয়া। বৃদ্ধ হওয়া অনতিক্রম্য, কিন্তু সিসেরো প্রস্তাব করেছিলেন আমরা নিজেরাই নির্ধারণ করতে পারি কিভাবে আমরা এই বৃদ্ধ হবার প্রক্রিয়ার প্রতি প্রতিক্রিয়া দেখাব। আমাদের শনাক্ত করা উচিত যে বৃদ্ধাবস্থায় এই ক্রমানুগতি আমাদের জীবনকে অসহনীয় করে তুলবেই এমন কোনো আবশ্যিকতা নেই। প্রথমত, বৃদ্ধ মানুষ তাদের অভিজ্ঞতার কারণে অল্প কাজ করেই জীবন ধারণ করতে পারে, কারণ তারা যে কাজই করবেন সেটা তারা অনেক কার্যকরীভাবে করতে পারেন। তাদের শরীর এবং মনের আবশ্যিকভাবে নাটকীয় মাত্রায় অবনতি হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, যদি তারা শরীর ও মনের নিয়মিত অনুশীলন করেন। এবং এমনকি যখন শারীরিক সুখ কম উপভোগ্য হয়ে ওঠে, বৃদ্ধ মানুষরা আরও বেশি সময় অতিবাহিত করতে পারেন বন্ধুত্বে আর কথোপকথনে, যে কাজগুলো স্বতন্ত্রভাবেই সুখকর। পরিশেষে সিসেরো বিশ্বাস করতেন যে আত্মা চিরকাল বেঁচে থাকে, সুতরাং বৃদ্ধদের মৃত্যু ভয় থাকা উচিত নয়। সিসেরো দৃষ্টিভঙ্গি ছিল আমাদের অবশ্যই উচিত হবে মেনে নেওয়া যে বৃদ্ধ হওয়া হচ্ছে একটা প্রাকৃতিক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি নেতিবাচক হবার কোনো প্রয়োজনীয়তা নেই। সেনেকা, স্টোয়িক দর্শনের আরেক জনপ্রিয় ব্যাখ্যাকারী, একই রকম অবস্থান নিয়েছিলেন যখন তিনি তার জীবনের রস্যতার কথা ভেবেছিলেন। আপনি সচরাচর কাউকে জীবন অনেক দীর্ঘ বলে অভিযোগ করতে শুনবেন না। অধিকাংশেরই অভিযোগ এটা বেশ সংক্ষিপ্ত, কত কিছু করার আছে, অথচ সেগুলো করার জন্য জীবন কত ছোট। প্রাচীন গ্রিক হিপোক্রাটিসের ভাষায় জীবন ছোট কিন্তু শিল্প অমর। বৃদ্ধরা যারা তাদের মৃত্যুকে নিকটে আসতে দেখেন তারা প্রায়ই আশা করেন যদি আরও অল্প কয়েকটি বছর বাঁচার জন্য পাওয়া যেত তাহলে জীবন সত্যিকারভাবে যা তারা চান সেটা অর্জন করার চেষ্টা করতেন। কিন্তু প্রায়ই অনেক বিলম্ব হয়ে যায়, শুধুমাত্র তাদের সেই অনুভূতিটা অবশিষ্ট থাকে। কি হতে পারত সে বিষয়ে তাদের দুঃখবোধ এবং অনুশোচনাগুলো। প্রকৃতি খুব নিষ্ঠুর এই বিশেষ ক্ষেত্রে। ঠিক যখনই আমরা সবকিছু নিয়ন্ত্রণ করার মতো একটা অবস্থায় আসি তখনই আমাদের মরার সময়ও এসে যায়। সেনেকা অবশ্যই এই দৃষ্টিভঙ্গির সাথে একমত ছিলেন না। সিসেরোর মতোই বহুমুখী প্রতিভার অধিকারী সেনেকার হাতে সময় ছিল নাটক লেখা, রাজনীতি এবং সফলভাবে একটা ব্যবসা পরিচালনা এবং সর্বোপরি দার্শনিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার। তিনি সমস্যাটাকে দেখতেন এভাবে, আমাদের জীবন কত ছোট সেটা বিষয় নয়, বরং আমাদের জন্য বরাদ্দ সময়টাকে আমরা কত খারাপভাবে ব্যবহার করি সেটাই মূল সমস্যা। আরও একবার, মানব পরিস্থিতির অনিবার্য বিষয়গুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি সেনেকার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। জীবন সংক্ষিপ্ত বলে আসলেই আমাদের ক্ষুব্ধ হওয়া উচিত নয়, বরং আমাদের উচিত এর পূর্ণ ব্যবহার করা। তিনি যুক্তি দেন, কিছু মানুষকে যদি 1000 বছর দেয়া হয় তারা খুব সহজে একইভাবে সময় নষ্ট করবে, ঠিক যেমন করে এখন তাদের জন্য বরাদ্দকৃত সময়টি তারা নষ্ট করে থাকে। এবং এমনকি তারপরও তারা অভিযোগ করবেন জীবন আসলেই খুব ছোট। বাস্তবিকভাবে জীবন আসলেই সাধারণত যথেষ্ট বড় বেশ কিছু কাজ করার জন্য, যদি আমরা সঠিক কাজগুলো নির্বাচন করতে পারি এবং গুরুত্বহীন কাজে যদি সময় নষ্ট না করি। কেউ টাকার পেছনে দৌড়ান এমন প্রাণশক্তি নিয়ে যে তাদের অন্য কিছু করার কোনো সময়ই থাকে না। আর কেউ তাদের সব অবসর সময় ব্যয় করে শারীরিক সুখের অনুসন্ধানে, নেশাগ্রস্ত হয়ে। এই বিষয়টা আবিষ্কার করার জন্য যদি আপনি আপনার বৃদ্ধাবস্থা অবধি অপেক্ষা করেন তাহলে অনেক দেরি হয়ে যাবে। সেনেকা ভাবতেন, সাদা চুল আর কুচকানো চামড়া দেখে মনে করার কোনো কারণ নেই
সেই বৃদ্ধ মানুষটি কোনো কাজের মতো কাজ করে তার জীবন অতিবাহিত করেছেন। এমনকি অনেক মানুষ ভ্রান্তভাবে এমন কিছু ভেবে আচরণ করেন, জাহাজে পাল তুলে ঝোড়ো বাতাসে এদিক সেদিক বয়ে চলার মানে কিন্তু কোনো অভিযানে যাওয়া নয়। হয়তো জাহাজের মধ্যে তাকে বেশ কিছু ঝাঁকুনি সহ্য করতে হয়েছে। জীবনের ক্ষেত্রেও তাই, নিয়ন্ত্রণহীনভাবে নানা ঘটনার মধ্যে দিয়ে ভেসে যাওয়া আর মূল্যবান অর্থবহ অভিজ্ঞতাগুলোর জন্যে সময় না খুঁজে পাওয়া খুবই ভিন্ন সত্যিকারের বাঁচার থেকে। ভালোভাবে নিজের জীবন কাটানোর একটা সুবিধা হচ্ছে, যখন আপনি বৃদ্ধ হবেন আপনার স্মৃতিগুলোকে ভয় করতে হবে না। আপনি যদি আপনার সময় নষ্ট করেন, আপনি যখন পেছন ফিরে তাকাবেন, আপনি হয়তো চিন্তা করতে চাইবেন না আপনি কেমন করে আপনার জীবন কাটিয়েছিলেন, কারণ খুব সম্ভবত সেগুলো খুবই কষ্টকর হবে, কারণ বহু সুযোগ আপনি হারিয়েছেন। সে কারণে বহু মানুষই তুচ্ছ কাজ নিয়ে প্রায়ই ব্যস্ত থাকে। সেনেকা ভাবতেন আপনি যা করতে ব্যর্থ হয়েছেন সেই সত্যটাকে এড়ানোরই এটা একটা কৌশল। তিনি তার পাঠকদের তাগিদ দেন ভিড় থেকে নিজেদের আলাদা করার জন্য, ব্যস্ততার ভান করে নিজেদের থেকে লুকানোর অভ্যাস পরিত্যাগ করার জন্য। তাহলে কিভাবে সেনেকার মতানুযায়ী আমাদের সময় কাটানো উচিত হবে? স্টয়িকদের আদর্শ হচ্ছে নিঃসঙ্গচারী হয়ে বসবাস করা, সব মানুষের সঙ্গ থেকে দূরে, নিজের অস্তিত্ব রক্ষার জন্য সবচেয়ে ফলপ্রসূ উপায়। তিনি ঘোষণা করেন তার উপলব্ধিজাত অর্থে দর্শন অধ্যয়ন করা। সত্যিকারের বেঁচে থাকার জন্য এটা একটা উপায়। সেনেকার নিজের জীবন তাকে প্রচুর সুযোগ দিয়েছিল। তিনি যা প্রচার করেছিলেন সেই দর্শনগুলো তার নিজের জীবনে প্রয়োগ করার জন্যে। যেমন 41 খ্রিস্টাব্দে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় সম্রাট গাইয়াসের বোনের সাথে প্রেমের সম্পর্ক স্থাপনের। বিষয়টা আদৌ স্পষ্ট নয় তিনি সেটা করেছিলেন কিনা, তবে এর ফলাফল ছিল তাকে 8 বছরের জন্য কর্সিকা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। এরপর তার ভাগ্য আবার সুপ্রসন্ন হয় যখন তাকে রোমে তলব করা হয় 12 বছর বয়সী ভবিষ্যৎ রোম সম্রাট নিরোর শিক্ষক হিসাবে কাজ করার জন্যে। পরবর্তীতে সেনেকা নিরোর ভাষণ লেখক এবং রাজনৈতিক পরামর্শক ছিলেন। তবে সম্রাট নিরোর সাথে তার এই সম্পর্কের পরিণতি ছিল ভয়ানক, যদিও নিয়তির আরেকটি চক্রান্ত। নিরো পরে তাকে অভিযুক্ত করেছিলেন হত্যা করা ষড়যন্ত্রকারীদের একজন হিসাবে। এবার সেনেকার জন্য কোনো পরিত্রাণ ছিল না। নিরো তাকে আত্মহত্যা করার নির্দেশ দেন। নিরোর এই আদেশ অমান্য করার কোনো উপায়ই নেই, কারণ কাজটি না করলে তাকে এমনিতেই মৃত্যুদণ্ড দেয়া হতো। আর এই অভিযোগের বিরোধিতা করাও অর্থহীন, বিশেষ করে সম্রাট যখন কুখ্যাত নিরো। তিনি আত্মহত্যা করেন, তার বৈরাগ্য দর্শনের মতাদর্শের প্রতি সততা সহ, শান্তিপূর্ণ আর শেষ মুহূর্ত অবধি কোনো ধরনের অস্থিরতা ছাড়াই। স্টয়িকদের মূল শিক্ষাগুলোর দিকে তাকানোর একটা উপায় হচ্ছে এটাকে এক ধরনের সাইকোথেরাপি বা মনোচিকিৎসা হিসেবে ভাবা। ধারাবাহিক কিছু মনোবৈজ্ঞানিক কৌশল যা আমাদের জীবনকে প্রশান্তিময় করে তুলতে পারে। আপনার চিন্তাগুলোকে জট বাঁধিয়ে রাখা সমস্যাপূর্ণ আবেগগুলোকে পরিত্যাগ করুন এবং দেখবেন সবকিছু সরল মনে হবে। যদিও দুঃখজনকভাবে, এমনকি যদি আপনি আপনার আবেগকে শান্ত করতে সক্ষমও হন, আপনি হয়তো আবিষ্কার করবেন গুরুত্বপূর্ণ কিছু এই সাথে হারিয়েও ফেলেছেন। নির্বিকার এই মানসিক অবস্থা যা স্টয়িকরা সবসময় আদর্শ হিসাবে প্রচার করেছেন, হয়তো দুঃখ কমাতে পারে এমন কোনো পরিস্থিতিতে যার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু এর মূল্য হতে পারে যে আমরা শীতল, হৃদয়হীন এবং হয়তো মানুষ হিসাবে খানিকটা কমে যাব। প্রশান্তি অর্জনের মূল্য যদি এটা হয়ে থাকে, এটা খুব বেশি মনে হতেও পারে। স্টয়িসিজম নামের এই দর্শনটির 4 শতাব্দী ব্যাপী স্বর্ণযুগ ছিল প্রাচীন গ্রিস ও রোমে। সমাজের প্রতিটি শ্রেণীতে সেই সময় এটা খুব দ্রুত জনপ্রিয়তাও অর্জন করেছিল। সন্দেহ নাই, দর্শনটা বিস্মিত করার মতোই, তবে খুবই বাস্তবমুখী ব্যবহারিক উচ্চাকাঙ্ক্ষা ছিল। মানুষকে শেখানো কিভাবে প্রশান্তি অর্জন করা যায় এবং কিভাবে সাহসের সাথে যে কোনো ধরনের দুশ্চিন্তা আর দুঃখ কষ্টকে মোকাবেলা করা যায়। আমরা এখন সেই দর্শনের শাখাকে সম্মান করি যখনই আমরা কাউকে বলি স্টয়িক বা শুধুমাত্র ফিলসফিক্যাল, যখন নিয়তি তাদের বিরুদ্ধে অবস্থান নেয়, যখন তারা চাবি হারিয়ে ফেলে, কর্মক্ষেত্রে অপমানিত হয়
ভালোবাসায় প্রত্যাখ্যাত হয় অথবা সমাজে অপদস্থ হয়। সব দর্শনের মধ্যে স্টয়িসিজম বা বৈরাগ্য দর্শনই হয়তো আমাদের এই অস্থির আর শঙ্কার সময়ের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক ও উপযোগী। বহুশত দার্শনিক স্টয়িক দর্শনবাদের চর্চা করেছেন। সুপরিচিত স্টয়িক দর্শনের প্রচারক এবং পথপ্রদর্শক হিসাবে সেনেকা এবং সিসেরো ছাড়া আরও একজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেই দয়ালু উদার রোম সম্রাট যিনি সাম্রাজ্যের প্রান্তে জার্মানিক গোত্রগুলোর সাথে যুদ্ধ করার অবসরে দর্শন চর্চা করতেন, মার্কাস অরেলিয়াস, 121 থেকে 180 খ্রিস্টাব্দ। তাদের লেখা এখনও অত্যন্ত প্রাসঙ্গিকভাবেই পাঠযোগ্য এবং গভীরভাবে সান্ত্বনাপ্রদায়ক। নির্ঘুম রাতের জন্য বিশেষভাবে আদর্শ, যে রাতগুলো শঙ্কা আর সন্দেহের লাগামহীন বৃদ্ধির জন্য বিশেষভাবে উর্বর। স্টয়িসিজম আমাদের বিশেষভাবে 4টি সমস্যা মোকাবেলা করতে সাহায্য করতে পারে। 1. দুশ্চিন্তা। প্রায় সবসময়ই সম্ভাবনা আছে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটার। আমরা যখন দুশ্চিন্তায় আক্রান্ত হই, এই পরিস্থিতিতে অন্যদের সান্ত্বনা দেবার স্বাভাবিক কৌশল হচ্ছে আমাদের আশ্বস্ত করা এমন কিছু বলে, যাই হোক না কেন আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠব, সবকিছু ঠিক হয়ে যাবে। যেমন বিব্রতকর ইমেইলটা হয়তো কারো চোখে পড়বে না, ব্যবসার ঠিকই উন্নতি হবে, কিংবা কোনো কলঙ্কজনক কিছু ঘটবে না ইত্যাদি। কিন্তু স্টয়িক দার্শনিকরা এমন কোনো কৌশলের ঘোর বিরোধী ছিলেন, কারণ তারা বিশ্বাস করতেন দুশ্চিন্তা কি হতে পারে সেটা নিয়ে আমাদের সেই ভয়, আর কি ঘটতে পারে সেটা নিয়ে আমাদের আশার মধ্যবর্তী শূন্যস্থানে আরও বহুগুণ বৃদ্ধি পায়। সেই শূন্যস্থান যত বড় হবে ততই প্রবল হবে আমাদের চিন্তা আর মানসিক অবস্থার অস্থিরতা আর দোদুল্যমানতা। মনের প্রশান্তি ফিরে পাবার জন্য আমাদের যা করা প্রয়োজন সেটা হচ্ছে পদ্ধতিগতভাবে এবং বুদ্ধিমত্তার সাথে সকল আশার শেষ অবশিষ্টাংশকে ধ্বংস করা। আশা জাগানো কাহিনী দিয়ে নিজেদের শান্ত করার প্রচেষ্টার বদলে স্টয়িকবাদীরা মনে করেন আরও অনেক বেশি ভালো হবে সাহসের সাথে সবচেয়ে খারাপ সম্ভাবনাগুলোর সাথে মোকাবেলা করা এবং তারপর পুরোপুরি চিন্তাগুলোকে বশে নিয়ে আসা। যখন আমরা আমাদের ভয়গুলোর মুখোমুখি হই সরাসরি এবং কল্পনা করি যদি সেই ভয়গুলো সত্যি হয় তাহলে জীবন কেমন হতে পারে, সেই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ অনুধাবনে পৌঁছাবার সুযোগ থাকে আমাদের। আমরা কোনো না কোনোভাবে ব্যাপারটা সামলে নিতে পারবো। আমরা সামলে নিতে পারবো এমনকি যদি আমরা কারাগারেও যাই, এমনকি যদি আমাদের সব টাকা পয়সা হারিয়ে ফেলি, এমনকি যখন জনসমক্ষে আমরা অপমানিত হই, এমনকি যখন আমাদের ভালোবাসার মানুষ আমাদের ছেড়ে চলে যায়, এমনকি যদি আমাদের শরীরে টিউমারটি ভয়ঙ্কর ক্যান্সার হিসাবে প্রমাণিত হয়। স্টয়িকরা আত্মহত্যায় দৃঢ় বিশ্বাসী ছিলেন। আমরা সাধারণত ভবিষ্যতের ভয়ঙ্কর কোনো পরিণতি শক্ত করে বন্ধ করে থাকা চোখ দিয়ে দেখা ছাড়া বেশ কিছু করার সাহস পাই না, এবং সে কারণেই আমাদের ওপর এটা তার চিরন্তন ধর্ষকামী চাপটি অব্যাহত রাখতে পারে। এর পরিবর্তে সেনেকা যেমন মন্তব্য করেছিলেন, আপনার দুশ্চিন্তা কমাতে আপনাকে অবশ্যই ধরে নিতে হবে আপনি ভয় পাচ্ছেন যা ঘটবে বলে, অবশ্যই সেটা ঘটতে যাচ্ছে। কোনো এক বন্ধু, সে হয়তো শঙ্কিত তাকে জেলে যেতে হতে পারে, তার মুখের উপর সেনেকার সুস্পষ্ট জবাব ছিল, এমন কারো পক্ষে জেলখানাও সবসময় সহ্য করা সম্ভব হবে যে কিনা আমাদের অস্তিত্বের বিষয়টি সঠিকভাবে বুঝতে পেরেছে। স্টয়িক দার্শনিকরা প্রস্তাব করেছিলেন আমাদের উচিত হবে কিছু সময় বরাদ্দ করা যখন সবচেয়ে খারাপ পরিণতিতে আমাদের কি করতে হবে সেটা যেন আমরা অনুশীলন করতে পারি। যেমন আমাদের উচিত বছরে একটা সপ্তাহ চিহ্নিত করে রাখা যখন আমরা কেবলমাত্র বাসি রুটি খাব এবং একটি মাত্র চাদর বিছিয়ে শক্ত মেঝেতে শোব, যাতে আমরা চাকরি থেকে বরখাস্ত হওয়া কিংবা জেলখানায় বন্দী হওয়া নিয়ে অহেতুক অস্থির না হয়ে পড়ি। তাহলে আমরা বুঝতে পারব কেন মার্কাস অরেলিয়াস বলেছিলেন একটা সুখী জীবনের জন্য আসলে খুব সামান্য জিনিসেরই প্রয়োজন। প্রতিদিন সকালে একজন ভালো স্টয়িক প্রিমেডিটেশন চর্চা করে তার দিন শুরু করবেন। প্রিমেডিটেশন হচ্ছে এই দিনে আগত ঘন্টায় ঘটতে পারে এমন সব খারাপ পরিণতি নিয়ে ভাবা। মার্কাস অরেলিয়াসের কঠোর ভাষায়, মরণশীল হয়েই আপনার জন্ম হয়েছিল, আপনিও মরণশীলদের জন্ম দিয়েছেন, সুতরাং আপনাকে অবশ্যই সবকিছু বিবেচনা করতে হবে, সবকিছু প্রত্যাশা করতে হবে।
সে কারণেই বৈরাগ্য দর্শন যে কোনো আকস্মিক বিপর্যয় মোকাবেলা করার জন্য একটা অভিজাত, চমৎকার এবং বুদ্ধিদীপ্ত অনুশীলনীর চেয়ে কোনো অংশেই কম নয়। 2. ক্রোধ। আমরা প্রায়ই রেগে যাই, বিশেষ করে আমাদের সঙ্গী, আমাদের সন্তান এবং রাজনীতিবিদদের নানা কর্মকাণ্ডে। আমরা যথারীতি রাগের মাথায় নানা কথা বলি এবং জিনিসপত্র ভাঙচুর করি, প্রায়ই একে অপরের ক্ষতি করি, আহত করি শব্দে, আচরণে ও কর্মে। স্টয়িক দার্শনিকরা মনে করেন আমাদের ক্রোধ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অসংযমী একটি আচরণ। কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রেগে যাওয়া স্পষ্টতই নির্বুদ্ধিতার একটা পরিচয়। কারণ তাদের বিশ্লেষণে হঠাৎ এই রেগে উন্মত্ত হওয়ার বিষয়টির কারণ কেবল একটাই হওয়া সম্ভব: আমাদের অস্তিত্ব সম্বন্ধে ভ্রান্ত একটা ধারণা। এটা আসলেই আমাদের ছেলে মানুষীপনার তিক্ত একটা ফল। স্টয়িকবাদী বিশ্লেষণে ক্রোধের জন্ম হয় আশা আর বাস্তবতার হিংস্র সংঘর্ষে। আমাদের জীবনে ঘটা প্রতিটি দুঃখজনক ঘটনার প্রতি আমরা ক্রোধে চিৎকার করে উঠি না। শুধুমাত্র এই কাজটি আমরা করি যখন এটা একই সাথে দুঃখজনক এবং অপ্রত্যাশিত। ক্রোধ প্রশমনের জন্য সে কারণে আমাদের অবশ্যই শিখতে হবে জীবনের কাছ থেকে কিভাবে অনেক কম প্রত্যাশা করা যায়। অবশ্যই আমাদের প্রিয়জনরা আমাদের হতাশ করবে, খুব স্বাভাবিকভাবে আমাদের সহকর্মীরা আমাদের প্রত্যাশা পূরণ করবে না, অবশ্যম্ভাবীভাবেই আমাদের বন্ধুরা আমাদের মিথ্যা কথা বলবে। এইসব কোনো কিছুই আমাদের অবাক করে দেওয়া উচিত নয়। হ্যাঁ, আমাদের হয়তো দুঃখ অনুভূত হতে পারে, অবশ্যই এটা কখনোই আমরা যদি স্টয়িক হই আমাদের ক্রোধান্বিত করবে না। একজন বিজ্ঞ মানুষের উচিত হবে এমন একটা পরিস্থিতি অর্জন করার জন্য তার লক্ষ্য স্থির করা, যেখানে কোনো কিছুই যেন হঠাৎ করে তাদের মানসিক প্রশান্তি নষ্ট করতে না পারে। প্রতিটি ট্র্যাজেডির মূল্যায়ন আগে থেকেই সম্পন্ন থাকা উচিত। সেনেকা নিরুদ্দেয়া মৃত্যুদণ্ডের শাস্তি মাথায় পেতে নেবার আগে তার প্রিয়জনদের উদ্দেশ্যে যেমন বলেছিলেন, জীবনের খানিকটা অংশের জন্য কাঁদার কি দরকার যখন এর পুরোটাই অশ্রু দাবি করে। 3. সন্দেহ প্রবণতা। খুবই সহজ ভাবা যে খারাপ কিছু ঘটার জন্য আমাদেরকেই বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। আমরা প্রায়ই ভাবি, কেন এটা আমাদের সাথে ঘটল? আমরা আমাদেরকে ছিন্ন ভিন্ন করি নানা দোষারোপ আর অপবাদে, অথবা ভেতরের বিষ উগড়ে দেই পৃথিবীর প্রতি। স্টয়িক দার্শনিকরা আমাদের এই কাজগুলো না করার উপদেশ দিয়েছেন। এটা হয়তো আমাদের যেমন দোষ না, হয়তো কারোরই দোষ না। যদিও ধর্মবিশ্বাসী না, স্টয়িকবাদীরা রোমবাসীদের ভাগ্যদেবী ফরচুনার বিষয়ে বেশ আগ্রহী ছিলেন। ফরচুনাকে তারা মনে করতেন নিয়তিকে ব্যাখ্যা করার জন্য একটা উপযুক্ত রূপক। ফরচুনার অসংখ্য উপাসনালয় ছিল সারা সাম্রাজ্য জুড়ে। লোকপ্রিয় ধারণা ছিল ফরচুনাই মানুষের নিয়তি নিয়ন্ত্রণ করে এবং তাকে মনে করা হতো উদার এবং একই সাথে স্বেচ্ছাচারী ও প্রতিশোধ পরায়ণ। অবশ্যই সে ম্যারিটোক্র্যাট নয়, অর্থাৎ মানুষের মেধা ও যোগ্যতার উপর তার প্রাপ্য নির্ধারণ করা উচিত এমন ধারণার অনুগামী ছিল না সে। দেবীকে উপস্থাপন করা হতো দান করার জন্য এক হাতে নানা কাঙ্ক্ষিত দ্রব্য দ্বারা পূর্ণ একটা বিশাল কর্ণুকপিয়া বা সিংহাকৃতির পাত্র, ও অন্য হাতে কারো জীবনের গতিপথ বদলে দেবার জন্য হাল বা কর্ণ। এবং তার মেজাজ মর্জি অনুযায়ী যে হয়তো আপনাকে একটা দারুণ কাজের সুযোগ করে দিতে পারেন, অথবা সুন্দর কোনো সম্পর্ক, এবং হয়তো এর পরের মুহূর্তে শুধুমাত্র তার ইচ্ছা হচ্ছে না, এই কারণে আপনার গলার মাছের কাঁটা আটকে মরা নিশ্চিত করতে পারে। কোনো একজন স্টয়িকদের সে কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হচ্ছে সেই বিষয়টি শ্রদ্ধা করা যে ফরচুনা বা নিয়তির মতো উন্মত্ত কোনো এক চরিত্রের মর্জির উপর কতটা নির্ভর করতে পারে আমাদের জীবন। সেনেকা সতর্ক করে দিয়েছিলেন, এমন কোনো কাজ নেই যা করার জন্য ফরচুনা সাহস পাবে না। এই জিনিসটা আমরা আগে থেকেই যদি মেনে নিতে পারি, তাহলে আমরা আমাদের সাফল্য আর সুসময়ের স্থায়িত্ব নিয়ে যেমন সন্দিহান থাকব, তেমনি আমাদের ব্যর্থতাগুলোর প্রতি ক্ষমাসুলভ দৃষ্টি ধারণ করতে পারব। সর্বতোভাবেই আমরা যা কিছু পাই তার বেশিরভাগ পাবারই আমাদের যোগ্যতা নেই। কোনো বিজ্ঞ ব্যক্তির তাই দায়িত্ব হচ্ছে ভাগ্যের উপহারে কখনোই বিশ্বাস না করা। খ্যাতি, বিত্ত, ক্ষমতা, ভালোবাসা, স্বাস্থ্য, এর কোনোটাই আমাদের নিজের নয়। এই সব কিছুর উপর
আমাদের নির্ভরতা তাই হওয়া প্রয়োজন খুবই হালকা এবং গভীরভাবে সতর্ক। 4. বিভ্রম। খুব স্বাভাবিকভাবে আমাদের নিজেদের গুরুত্ব সম্বন্ধে আমরা বেশ কিছু ভ্রান্ত ধারণা পোষণ করি। এই পৃথিবীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির একটা বিশাল অংশকে প্রভাবিত করে আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতাগুলো, এবং সে কারণে আমরা চাপ অনুভব করি, আতঙ্কিত হই, আমরা গালমন্দ করি, ঘরের মধ্যে জিনিসপত্র ছোড়াছুড়ি করি। আমাদের সেই পূর্বাবস্থা ফিরে পেতে আমাদের অবশ্যই নিয়মিতভাবে নিজের কাছে নিজেদের কিছুটা খাটো করতে হয়। আমরা যেরকম এবং আমরা যা করি সেগুলো সত্যিকারভাবে গুরুত্বপূর্ণ, খুবই ঝামেলাপূর্ণ ও খুবই স্বাভাবিক। এই বিভ্রান্তিকে আমাদের অবশ্যই ত্যাগ করতে হবে। স্টয়িকরা খুবই আগ্রহী ছিলেন জ্যোতির্বিজ্ঞানে, এবং দর্শনের সব শিক্ষার্থীকে তারা উপদেশ দিয়েছিলেন মহাকাশ পর্যবেক্ষণ করার জন্য। আপনি সন্ধ্যার আকাশ আলো করে রাখা শুক্র গ্রহ বা ভিনাস কিংবা জুপিটার দেখতে পাবেন। আধার আরও গভীর হলে আপনি হয়তো আরও কিছু নক্ষত্র দেখতে পাবেন, আলদেব্রন, অ্যাড্রোমিডা এবং অ্যারিস, আরও অনেক। আমাদের সৌরজগৎ ছাড়িয়েও মহাকাশের অকল্পনীয় বিস্তারের হাতছানি অনুভব করতে আপনার ভুল হবে না। অসংখ্য ছায়াপথ আর কসমসের এই দৃশ্যটাকে স্টয়িকবাদীরা শ্রদ্ধা করতেন, কারণ তারা মনে করতেন মনকে প্রশান্ত করার ক্ষেত্রে এর একটা বিশেষ প্রভাব আছে। আমরা সেই প্রেক্ষাপটে অনুভব করতে পারি আমাদের কোনো সমস্যা, হতাশা কিংবা আশার কোনো প্রাসঙ্গিকতা নেই এই মহাবিশ্বে। আমাদের সাথে ঘটা কোনো কিছুই বা আমরা যা কিছু করি না কেন তার কোনোটাই সৌভাগ্যক্রমে কসমিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়। পরিশেষে স্টয়িক দর্শনের প্রয়োজনীয়তা মনে হয় আগের চেয়েও এখন অনেক বেশি। প্রতিটা দিন আমরা মুখোমুখি হচ্ছি নানা পরিস্থিতির, যা স্টয়িকরাই পারেন বুঝতে, এবং তারাই একমাত্র চান যেন আমরা প্রস্তুত থাকি। তাদের শিক্ষা মনে হতে পারে নৈরাশ্যবাদী এবং একই সাথে সমীহ জাগানো, যা আমাদের গভীরভাবে সান্ত্বনা দিতে পারে। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে আমাদের মনে তাদের এই অবস্থান হাস্যরসেরও জন্ম দিতে পারে। তবে কোনো সন্দেহ নেই, স্টয়িকবাদীরা আমাদের আমন্ত্রণ জানায় সাহসী এবং স্পর্ধিত হয়ে আমাদের বহু সমস্যার মোকাবেলা করার জন্যে। সেনেকা যেমন আমাদের মনে করিয়ে দেন, আপনার কবজির দিকে তাকান, ওখানেই যে কোনো সময় আপনি খুঁজে পাবেন স্বাধীনতা। আমাদের এই সময়ের ক্রোধের উদ্রেক করার মতো তুষ্ট আর ছেলেমানুষী আশাবাদিতায় বিপরীতমুখী ভারসাম্য আনতে এইসব প্রাচীন দার্শনিকদের তিক্ত মধুর প্রজ্ঞার চেয়ে উত্তম আর কিছুই নেই।